এখন আগে আমাদের সারণী তৈরি করা একটু শিখতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন আসে এভাবে যে সারণী তৈরি করতে হয়, তারপর সেখান থেকে গড় মধ্যক এবং পরিচয়ক নির্ণয় করতে হয়। তো আগে এখানে দেখব কিভাবে সারণী তৈরি করতে হয়। এখন সারণী তৈরি করার জন্য কিছু নিয়ম আছে। কি কি প্রয়োজন দেখো, সারণী তৈরি করার জন্য আগে প্রথম পরিসর প্রয়োজন। এখন পরিসরের একটা সূত্র আছে। পরিসরের সূত্রটা কি? পরিসরের সূত্রটা হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, মানে এইগুলোকে উপাত্ত বলা হয়েছে। সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো উপাত্ত। তো এই উপাত্তগুলোর মধ্য থেকে আমরা এখান থেকে খুঁজে বের করব সর্বোচ্চ মান কোনটা আছে এবং সর্বনিম্ন মান কোনটা আছে, সেটা থেকে আমরা আগে পরিসর বের করব। এরপর প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে যে কতটুকু শ্রেণী ব্যক্তি হবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান কতটুকু থাকবে। যেমন এখানে আমি যদি ধরি 30 থেকে 40, এখানে কত শ্রেণী ব্যবধান? 30 থেকে 40, 10 আসলো। শ্রেণী ব্যবধানটা কিভাবে বের করে? যে কোনো শ্রেণীর উচ্চমান মাইনাস নিম্নমান, ঠিক আছে? এটা করলে তাহলে সেখান থেকে শ্রেণী ব্যক্তিটা পাওয়া যাবে। তো এই শ্রেণী ব্যক্তি অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে না। এরপর আবার শ্রেণী সংখ্যা, মানে এখানে কয়টা গড় হবে, হ্যাঁ কয়টা রো হবে, সেগুলো দেওয়া থাকে, আবার অনেক সময় থাকে না। তাহলে সেগুলো আমাদের বের করে নিতে হবে। সেগুলো বের করার জন্য সূত্র আছে। তো শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি। এখন পরিসর আমরা তো বের করে নিলাম, পরিসর বের করে নেওয়ার পরে এখন যদি শ্রেণী ব্যক্তি বলা থাকে যেখানে শ্রেণী ব্যক্তি 5 নিয়ে বা 10 নিয়ে, তখন আমরা সেটা যদি এখানে বসাইতাম আর এখানে পরিসর বসাইতাম, তাহলে সেক্ষেত্রে মানটা বের হইতো, ঠিক আছে? তাহলে শ্রেণী সংখ্যা সহজেই পেয়ে যেতাম। কিন্তু আমি এখানে যে প্রশ্নটা লিখছি উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে, তার মানে এখানে কোনো শ্রেণী ব্যক্তি দেওয়া নাই, উপযুক্ত মানে কতটুকু সেটা নিয়ে আর কি। উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তার মানে এখানে একটা গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হবে, সেখানে আমাদের শ্রেণী ব্যক্তি বলে দেওয়া নাই এবং শ্রেণী সংখ্যাটাও বলে দেওয়া নাই। তাহলে আমরা কি করব? এগুলো সবগুলো বের করে নেব। তাহলে এখান থেকে শ্রেণী সংখ্যা এটার মাধ্যমে বের করা যাবে না। কেন এই সূত্রটার মাধ্যমে বের করা গেল না? কারণ এখানে আমাদের শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল না। আচ্ছা, এরপরে আসি শ্রেণী ব্যক্তি বের করার আরেকটা নিয়ম হলো পরিসর ডিভাইডেড শ্রেণী সংখ্যা। এখন শ্রেণী সংখ্যা তো এখানে নাই, তার মানে এই সূত্রটা হচ্ছে না। তাহলে আরেকটা সূত্র আছে শ্রেণী ব্যক্তি নির্ণয়ের, আরেকটা সূত্র আছে পরিসর ডিভাইডেড 1 + 3.22 log n। এখানে n কি? n হলো গণসংখ্যা, মানে এখানে মোট কয়টা সংখ্যা আছে সেটা হবে n। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা পরিসরটা আগে বের করে নিই। আচ্ছা, পরিসরটা বের করার আগে এখন যখন আমাকে সারণী তৈরি করতে হবে, তখন সারণীর জন্য আমার 3টা কলাম প্রয়োজন। 3টা কলামের প্রথমে হবে শ্রেণী, দ্বিতীয়ত হবে ট্যালি চিহ্ন এবং তৃতীয় হবে গণসংখ্যা। এই 3টে আমার কলাম প্রয়োজন। এবং রো কয়টা হবে, মানে এই যে এই দাগগুলো কয়টা হবে, সেই রোটা নির্ভর করে এখান থেকে আমি কতটুকু শ্রেণী ব্যক্তি নিয়ে সেখান থেকে আমি আগে সেই সংখ্যাটা বের করব, শ্রেণী সংখ্যা। তাহলে এখানে দেখি সর্বনিম্ন সংখ্যা আছে কত। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 31। তাহলে এখানে পরিসর কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তাহলে এখানে সর্বোচ্চ মান আছে কত? এখানে সর্বোচ্চ মানটা দেখতে হবে 86। তাহলে এখানে সর্বোচ্চ মান আছে 86। হ্যাঁ, তাহলে এখানে সর্বোচ্চ মান আছে 86 মাইনাস 31। তাহলে এখানে সর্বোচ্চ মান হলো 86 মাইনাস 31। তাহলে এখানে কত থাকে? 86 মাইনাস 31 অর্থাৎ 55 থাকবে এখানে। তাহলে এখানে থাকলো 55। এই যে 55 পেলাম, এটা আমরা পরিসর পেলাম। এখন যদি আমি পরিসর পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো? শ্রেণী সংখ্যাটা শ্রেণী ব্যক্তিটা বের করতে পারবো। কোন সূত্রের মাধ্যমে? এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি বের করি। শ্রেণী ব্যক্তি সূত্রটা কি? শ্রেণী ব্যক্তি সূত্র হলো পরিসর ডিভাইডেড 1 + 3.322 log n। এটা হলো পরিসর, ঠিক আছে? পরিসরের সূত্র। এখন
এখানে কয়টা সংখ্যা আছে সেটাই হবে n। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে এখানে সংখ্যা আছে কয়টি? মোট 40টি সংখ্যা আছে। তাহলে এখানে পরিসর আমরা পেলাম কত? 55, এটা হলো পরিসর। তারপর 1 প্লাস 3.322 log 40। ঠিক আছে, এখন এখান থেকে এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। এখন log 40 এর মান কত সেটা আগে দেখি। ক্যালকুলেটরের সাহায্যে log 40 এর মান 55 ডিভাইডেড 1 প্লাস 3.322 log 40 এর মান হলো 1.60। তো এটা এখন ক্যালকুলেশন করি একবারে ক্যালকুলেটরে। 55 ডিভাইডেড 1 প্লাস 3.322 ইন্টু 1.60, তাহলে এখানে আসলো 8.70। এখন এখানে একটা জিনিস দেখতে হবে, যখনই আমাদের কোনো একটা পূর্ণ সংখ্যার চেয়ে একটু মান বেশি আসে, পূর্ণ সংখ্যার থেকে একটু মান বেশি আসে, তখন আমাদের আরেকটা শ্রেণী নিতে হবে আর কি, যোগ করে। তো এখানে যখন 8.70 আছে, অর্থাৎ এখানে আমাদের 9টা সারণী 9টা রো নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি 9 নিতে হবে, 9 শ্রেণী ব্যক্তি নিতে হবে 9। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যক্তি হবে না 9 আর কি। যেখানে আমরা দেখব যে পূর্ণ সংখ্যার থেকে একটু বেশি আছে, একটা পূর্ণ সংখ্যা থেকে একটু বেশি আছে, তখন সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মানে পরবর্তী পূর্ণ সংখ্যা পর্যন্ত শ্রেণী ব্যক্তি নিতে হবে। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি হবে কত? 9 হবে। এখানে 8.70 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা শ্রেণী ব্যক্তি কত পেলাম? 9। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি হবে 9। এখন আমরা একটু দেখি যে পরিসর তো বের করলাম, তারপর কি শ্রেণী ব্যক্তি বের করলাম। এখন শ্রেণী সংখ্যা কয়টা হতে পারে সেটা একটু দেখি। শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা, এখন শ্রেণী সংখ্যার সূত্রটা কি? পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যক্তি। এখন পরিসর আমরা পেয়েছিলাম কত? 55 ছিল পরিসর, এবং পরিসর শ্রেণী ব্যক্তি কত? 9। যেহেতু 8.70 আসছিল, তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিলাম 9। তাহলে এখানে 55 ডিভাইডেড 9 কত আসলো? 6.11। তাহলে এখানে আসলো 6.11। এখন যখনই আমরা এটার ক্ষেত্রেও যখন দেখব যে পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যার থেকে যদি একটু বেশি আসে, তখন সেক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 6 আছে, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা 7। তাহলে আমাদের শ্রেণী হবে কয়টা? 7টা হবে। ঠিক আছে, আর এখানে 7টা, এই তো। তাহলে এখন দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে যে কোনো সারণী তৈরি করার ক্ষেত্রে 3টা কলাম লাগবে, 3টা। তাহলে প্রথমটা হবে কি? শ্রেণী, দ্বিতীয়টা হবে ট্যালি চিহ্ন, তৃতীয়টা হবে গণসংখ্যা। আচ্ছা, যখন আমাকে এখান থেকে সারণী তৈরি করে অন্য কোনো কিছু নির্ণয় করতে বলবে, যেমন গড় নির্ণয় করতে বলতে পারে, মধ্যমা, তখন সেই আমার মধ্যমার জন্য কি প্রয়োজন, গড়ের জন্য কি প্রয়োজন, সেই সারিগুলো এটার সাথে অ্যাড করে দিলে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমি শ্রেণী লিখি। শ্রেণী, এখানে ট্যালি, এখানে গণসংখ্যা। আচ্ছা, এখন শ্রেণী দেখো, শ্রেণী আছে দুই প্রকার। একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা বহির্ভূত পদ্ধতি। ঠিক আছে, অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি।
বহির্ভূত পদ্ধতি এবং অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি আর বহির্ভূত পদ্ধতিটা কি সেটা জানার জন্য দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন আমি এখানে 30 থেকে শুরু করলাম, 30 থেকে 40 পর্যন্ত আসলো, হ্যাঁ, তারপরটা যদি 40 থেকে আবার মনে করো 50 আসলো, তাহলে এইখানে যে মানটা আছে দেখো প্রথম শ্রেণীর সর্বোচ্চ মানটা, হ্যাঁ, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান এই দুইটা যদি সমান হয় তাহলে সেটা বহির্ভূত পদ্ধতি। প্রথম কি বললাম আমি, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান এই দুইটা যদি সমান হয় বা একই হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে বহির্ভূত পদ্ধতি। তো এখানে প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে সারণী তৈরি করা অথবা বহির্ভূত পদ্ধতিতে। যখন আমাদের কোনোটাই দেওয়া না থাকবে তখন আমরা অবশ্যই বহির্ভূত পদ্ধতিতে করব। কেন? কারণ বহির্ভূত পদ্ধতিতে করলে সেই অঙ্কটা সহজে করা যায়। আর যদি আমি অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার প্রয়োজন হবে আবার প্রকৃত শ্রেণী প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আরও একটা ঘর বাড়বে, তারপরে সেখান থেকে আরও কাজ করতে হবে। তার চেয়ে যখন এখানে প্রশ্নে কোনো কিছু বলা না থাকবে তখন সেক্ষেত্রে আমরা কি করব, বহির্ভূত পদ্ধতি। এখন অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি দেখো, অন্তর্ভুক্ত পদ্ধতিটা যদি এখানে আমি মনে করো 30 থেকে মনে করো 39 পর্যন্ত হইল, এরপরেরটা 40 থেকে 38 হইল, তারপরটা মনে করো, আচ্ছা, তাহলে এখানে দেখো এইটার ক্ষেত্রে দেখো প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান এই দুইটা কিন্তু সমান নয়, আর এই দুইটা কিন্তু সমান, ঠিক আছে। যখন এই দুইটা সমান হবে, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মানটা যখন সমান হবে তখন সেটা বহির্ভূত পদ্ধতি। আর যখন প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান সমান না হবে সেটা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি হবে। তো এখন দেখো আরেকটা জিনিস, যে যখন আমরা বহির্ভূত পদ্ধতি অবলম্বন করব বহির্ভূত পদ্ধতিটা, তখন সেক্ষেত্রে কিন্তু এই যে দ্বিতীয় মানটা, সর্বোচ্চ মানটা শ্রেণীব্যক্তি হিসাবে গণনা করা হবে না প্রথম শ্রেণীতে, এই সর্বোচ্চ মানটা দ্বিতীয় শ্রেণীতে এসে গণনা করা হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা শ্রেণীবৃত্তি কত 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, সেখানে কিন্তু আমরা 40 গণনা করব না। তাহলে এখানে সেক্ষেত্রে আমি কত পাইলাম, 10, ঠিক আছে, সেক্ষেত্রে 10 আসলো। তো এই 40 পরে এখানে এসে গণনা হবে। এরপরে দেখো এখানে কত আসে, 30 থেকে 39 পর্যন্ত, এখানে কিন্তু এটাও গণনা করতে হবে, এটাও গণনা করতে হবে। তাহলে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, তাহলে এখানে শ্রেণীব্যক্তি 10 আসতেছে, ঠিক আছে, এখানে কিন্তু শ্রেণীব্যক্তি 10 আসতেছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো এই 39 পরে কিন্তু 40 থেকে এখানে গণনা হলো। তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতিটা আমরা কিভাবে মনে রাখবো আর বহির্ভূত পদ্ধতিটা কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য এটা আমরা মনে রাখতে পারি যারা যে মুনাফিক যারা, ঠিক আছে, মুনাফিক যারা তাদের অন্তরে থাকে এক এবং বাহিরে থাকে আর এক রকম, ঠিক আছে। তো দেখো এইটা আমরা মুনাফিকের সাথে তুলনা করতে পারি। এটার এই যে অন্তরে, এটা মনে করো অন্তর আর এটা বাহির, তাহলে অন্তরে এখানে 39 আর এখানে 40 আলাদা হয়েছে, কিন্তু অন্তরে এক আর বাহিরে আর এক, ঠিক আছে। তাহলে এটা মুনাফিকের সাথে তুলনা করা যায়, বা এটা ইমানদার বা মুমিন ব্যক্তির সাথে তুলনা করা যায়, তার ভিতরও যেরকম বাহিরও একই রকম, ঠিক আছে। তাহলে আমরা এই সমাধানটা আজকে করব কিসের ভিত্তিতে? বহির্ভূত পদ্ধতিতে। বহির্ভূত পদ্ধতিতে এই সমাধানটা করব। তাহলে বহির্ভূত পদ্ধতিতে এই সমাধানটা করার জন্য বহির্ভূত পদ্ধতি, এখানে সর্বোচ্চ মান আমাদের কত ছিল? সর্বোচ্চ মান ছিল 31। তাহলে 31 থেকে আমরা শুরু করি,
31। 31 থেকে আমাদের শ্রেণীব্যাপ্তি কত নিতে হবে? শ্রেণীব্যাপ্তি 9 নিতে হবে। কেন? কারণ এখানে কিন্তু আমি বের করছিলাম পরিসরের যে সূত্রের মাধ্যমে শ্রেণীব্যাপ্তি 9 আসছিল, তাহলে এখানে 9টা বের করছিলাম, তাহলে এখানে 31 থেকে 9 পর্যন্ত হবে আমাদের কি বলে 9 পর্যন্ত হবে শ্রেণীব্যাপ্তি। 31 থেকে 9 পর্যন্ত নেই, তাহলে এখানে উচ্চমানটা পাবো, তাহলে 40, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 9। ঠিক আছে, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তিতে 9 আসলো। তারপর একটা শুরু হবে আবার এই যে এটার সর্বোচ্চ মান থেকে এখানে শুরু হবে, তাহলে এখানে 40, 40 থেকে কত আসবে? 40 থেকে 49, তারপর 49 থেকে 58, 58 থেকে 67, তারপরে 67 থেকে 67 থেকে 76, 76 থেকে 85, তো সর্বোচ্চ মান আছে 86, তাহলে আর একটা হবে 85 থেকে 94। ঠিক আছে, তাহলে এই মানগুলো আসলো। এখন ট্যালি চিহ্ন, এখন ট্যালিটা আমরা কিভাবে বের করব? দেখো এইখানে যে মানগুলো আছে কয়টা আছে সেইটা এখানে হবে, আর সেই ট্যালিগুলো গণনা করে এখানে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাই হলো গণসংখ্যা। তাহলে এখানে 70টা কোন ঘরের মধ্যে আছে? এখানে এই ঘরটা হলো 30 থেকে 31 থেকে 40, মানে 31 থেকে 40 যে সংখ্যা আছে সেটা এখানে যতটা আছে সেটা হবে। এখন প্রথমটা আছে 70, তাহলে 70 ঘরটা কোথায় আছে দেখি আমরা। 70 আছে কোথায়? 70 আছে এই যে এখানে 76, 67 থেকে 76 মধ্যে এখানে, তাহলে এখানে একটা দাগ হবে। এরপর দেখি 66 আছে কোথায়? 66 আছে এখানে 49, 58, এই যে 67, তাহলে এখানে আছে এই ঘরের মধ্যে আছে 66। তারপর আছে 51 কোথায় আছে? 51 আছে 50, 58, এখানে আছে 51। তারপর 44 আছে দ্বিতীয় ঘরে 44, তারপর আছে 61 আছে কোথায়? 67, 58 থেকে এই ঘরে আছে 61। এরপরে 52 কোথায় আছে? 52, এখানে আছে 52। তারপর 74 আছে এই ঘরে। এরপরে 83 আছে কোথায়? 85, 83 আছে এই ঘরে। এরপরে আছে 48 আছে কোথায়? 49 এই ঘরে 48। তারপর আছে 52 কোথায় আছে? 52 হলো 58 ঘরে, এই ঘরে আছে 52। তারপর হলো 77 আছে কোথায়? 77, 76, 77 এখানে আছে। আচ্ছা, এরপর 63 আছে কোথায়? 63 থাকবে এই ঘরে থাকবে 63। তারপর আছে 58 আছে কোথায়? এই যে এখানে 58। তারপরে 75 আছে কোথায়? 75 আছে এখানে হলো 58। তারপর এখন 75 আছে 76, এখানে আছে 75। তারপর আছে 45 আছে কোথায়? 45 আছে এই ঘরের মধ্যে 45। তারপর 65 আছে কোথায়? এখানে 65 আছে। 49 এখানে 49, 31 এখানে 31, 82 এখানে 82। তারপর হলো 54 আছে কোথায়? 54 আছে এখানে। যখন 4টা হয়ে যাবে তখন এখানে আরেকটা এরকম দাগ দিতে হবে, 5টা যখন হবে। তারপর আছে 50 আছে এখানে। তারপর আছে 48 আছে এখানে। তারপর হলো 54 আছে কোথায়? 58, 49 থেকে 58 এখানে আছে 54। তারপর 38 আছে এখানে। 40 আছে এখানে। তারপরে আছে কত? 32 আছে কোথায়? এখানে। তারপর আছে 45 আছে কোথায়? 45, 40, 45, 49, 45 এখানে 45। এরপর 52 আছে কোথায়? 58, এই যে 58, 52 আছে এখানে।
তারপরে আছে 50, 50 আছে এই ঘরেই। তারপর আছে 46, 46 আছে কোন ঘরে? এই ঘরে আছে 46। তারপর আছে 80, 80 আছে কোথায়? 80, 76, তাহলে এখানে আছে 80। তারপর আছে 65, 65 আছে কোথায়? 67, 67, তাহলে এখানে আছে 65। 72, 72 আছে কোথায়? 76, 76, এখানে আছে 72। তারপর আছে 85, 86, 86 কোথায় আছে? 85 থেকে শুরু, তাহলে এখানে 86 এখানে আছে। তারপরে আছে 68, 68 কোথায়? 67 থেকে 76, তার মানে এখানে আছে। এরপরে 56, 56 কোথায় আছে? 58, 58, 49, তার মানে এখানে আছে। এরপর 67, 67 কোথায় আছে? এই যে এখানে আছে 67। এরপর 35, 35 আছে কোথায়? 35 আছে প্রথম ঘরে। 60, 60 আছে কোথায়? 58, এখানে আছে 60। এরপর আছে 77, 77 আছে কত? 76, এখানে আছে 77। তাহলে এখানে প্রথমে আসলো 5, তারপর এখানে 5 আর 2 7, 10, তারপরে 10 আর 2 12, ওই আচ্ছা আচ্ছা 12 না, এখানে কত? 5 আর 2 এখানেও 7। তারপর এখানে আছে 5, এখানেও আছে 5, এখানে আছে 1। তাহলে এটা সারণী হইলো। তাহলে এই যে গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর যেখানে মোট গণসংখ্যা সেটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কত আছে? 7, 7, 14, 14 আর 1 15, 15, 30, 40, তাহলে মোট গণসংখ্যায় যে 40 আসলো। তো এইভাবে সারণী তৈরি করতে হবে।